हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पिके फैमिली। তোমরা সবাই কেমন আছো? আজকে যাচ্ছি আমি আমার পিসি বাড়ি। বিয়ের পরে কোনো দিনও আমি এই পিসি বাড়ি যাইনি। তো এই পিসি বাড়ি পিসি শ্বশুর বাড়িতে বিয়ের পরে আমি প্রথম যাচ্ছি। তো দুটো ভাই বোন আছে, যাচ্ছি ভাইয়ের পৈতেতে, তার সাথে একটা বোনও আছে। এবার কোনোদিনও কিছু দিইনি, ওই যে আগেই বললাম কোনোদিনও যাইনি, তাই প্রথমবার যাচ্ছি। খালি হাতে যাওয়া যায়? ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি একটা গেঞ্জি, যেহেতু আজকে ওর পৈতে, তার সাথে বোনের জন্য নিয়ে নিয়েছি একটা শার্ট, মানে উপরের টপ। তো এই যে গেঞ্জিটা দেখো, এটাও নিয়েছি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, আর টি শার্টটাও নিয়েছি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে। দাদা তো আজকে অনেক গিফট পাবে, বোনের তো তখন মন খারাপ হবে, ওর জন্য বোনের যাতে মন খারাপ না হয় ওর জন্য কিন্তু আমি টি শার্টটা নিয়ে নিয়েছি। আর গিফটগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর গিফট আমি মনে করি যার অকেশন থাকে সে যাতে পার্সোনালি সেই জিনিসটা ব্যবহার করতে পারে সেরকমই গিফট দেওয়া উচিত। এই কদিন আগে বিয়ে বাড়িতে গেলাম, তখনও তোমাদেরকে আমি এই কথাটাই বলেছি। এটা আমার মনে হয়, তোমাদের কি মনে হয় সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা কিন্তু দেখো প্রায় চুচড়োর কাছাকাছি চলে এসেছি। তো আমাদের যেতে কিন্তু 4 ঘন্টা লাগবে। তো মাঝে এক জায়গায় দাঁড়িয়ে নিয়েছি, এইটা চুচড়োর এখানে। তো সকাল থেকে তো সেরকম কিছু খেয়ে আসিনি, তাই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। আমার বর আর আমি যেহেতু প্রেম করে বিয়ে করেছি, পালিয়ে বিয়ে করেছি, পালিয়ে গিয়ে অবশ্য আমার শ্বশুর বাড়িতেই বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই হাতে ধরেই কিন্তু বিয়ে দিয়েছিল। আমরা পালিয়ে বিয়ে করেছিলাম জন্য, মানে আমার মা বাবা তো ধরে আমাকে বিয়ে দেয়নি, তখন আমার বাড়ির থেকে কিন্তু কেউ মেনে নেয়নি যে পালিয়ে বিয়ে করেছে একটা মেয়ে। তখনকার দিনে পালিয়ে বিয়ে করা মানে অনেক বড় অপরাধ। মানুষ কখন পালিয়ে যায়? যখন তার ভালোবাসার মানুষটার সাথে সে যখন থাকতে চায় বা বিয়ে করতে চায়, বাড়ির লোক যখন মেনে না নেয়,
তখনই কিন্তু চলে যায়। কিন্তু এখন যুগ পাল্টেছে, দিন পাল্টেছে। এখন দুটো ভালোবাসার মানুষরা যখন বাড়ির লোককে বলে, তখন কিন্তু বাড়ির লোকরা অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। এখন কিন্তু কে কি ভাবলো, কে কি বলল, সেই দিকে কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না। যুগ অনেক পাল্টে গেছে। কিন্তু আমার যে বছর বিয়ে হয়েছিল, প্রায় আজ থেকে 15-16 বছর আগের কথা বলছি, 2008 সালে, তখন কিন্তু এরকমটা ছিল না। সেই সময় মা বাবারা প্রেম করে তো কখনোই বিয়ে দেবে না। দেখে শুনে মেয়ের বিয়ে হবে কি ছেলের বিয়ে হবে, দেখে শুনেই কিন্তু বিয়ে হতে লাগবে, এই রকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তখন মানুষরা চলতো। বলতে গেলাম কি আর বলে দিলাম কত কি। আসল ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তাই আমার বাড়ির লোক কেউ মেনে নেয়নি আমার বরকে। তাই সেরকম কারুর বাড়িতে আমার যাওয়া হয়ে ওঠেনি। ওই যে মা বাবাই যদি মন থেকে মেনে না নেয়, তো আত্মীয় স্বজন তো দূরেই থাক। একটা জামাই হচ্ছে মাথার মণি। আমরা ছোটোর থেকে শুনে এসছি, বা দিদা ঠাকুমা এদের কাছে শুনে এসছি যে জামাই হচ্ছে সবার ওপরে, সব থেকে বড় পিড়িটা হচ্ছে জামাইয়ের জন্য। কিন্তু আমার বরকে সেইভাবে কোনোদিনও সেরকমভাবে কেউ মানেও নি, বা বলতে পারো একটা বিয়ের পরে একটা মেয়ের সম্মান কি তার স্বামীর সম্মানের সাথে জুড়ে থাকে। তাই যারা বা যে মানুষগুলো আমার স্বামীকে সম্মান দেয়নি, তাদের বাড়িতে আমি কোনোদিনও পাও রাখিনি। তো এইটা বলতে পারো কিছুটা আমার অহংকার না, এটা হচ্ছে আমার আত্মসম্মান, যার জন্য আমি কোথাও পা দিইনি। তো পিসি এসে নেমন্তন্ন যেহেতু করে গেছে, নেমন্তন্ন রক্ষার্থে আমি কিন্তু যাচ্ছি। একটা কথা তোমাদের না বলে পাচ্ছি না, এই যে মানুষটা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে না, এই মানুষটা জামাই ষষ্ঠী কী জিনিস সেই জিনিসটাই জানে না। কারণ ওই যে জামাইয়ের সম্মানটা পায়নি, যে ওর জন্য জামাই ষষ্ঠী কেউ কোনোদিনও করেও নি। এমনও হয়েছে হয়তো লোক লজ্জার খাতিরে নেমন্তন্ন করেছে, এমনও দিন গেছে যেদিন জামাই ষষ্ঠী সেদিন ফোন করে বারণ করে দিচ্ছে যে বাড়িতে থাকবো না, এরকমও দিন গেছে। তাই জন্য কিছু আর মনে করি না। ওই যে আমাদের অপরাধ হচ্ছে আমরা ভালোবেসে প্রেম করে বিয়ে করেছি। জানি না সবার সাথে কি হয়, তবে আমাদের সাথে এরকমটাই ঘটেছে। ওর জন্য দেখতে পাও এখন আমরা পুরো সম্পূর্ণ সব কিছুর থেকে আলাদা। একই তোমরা চিনতে পারছো, যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো তারা অনেকে হয়তো চিনতে পারবে। তো অর্ধেক রাস্তা কিন্তু চলে এসেছি। এখন আমরা চলে এসেছি হালি শহরে। তো হালি শহরের এই মিষ্টির দোকান থেকে এর আগেও যখন আমি মামা শ্বশুরের বাড়ি এসেছিলাম, এখান থেকে মিষ্টি নিয়েছি। তো এই দোকানে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তো মিষ্টি তো নেওয়া হয়নি, জামা কাপড় নেওয়া হয়েছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম এইখানেই দাঁড়াও, এখান থেকে মিষ্টি নিয়ে নিই। এটার পাশেই আছে হচ্ছে হালি শহর কিন্তু মহাশ্মশান। তোমরা যদি এখানের কেউ থাকো বা এই দিক থেকে যে থাকো, অবশ্যই কিন্তু এই দোকান থেকে মিষ্টি খাবে, খুবই টেস্টি মিষ্টি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো লাড্ডু নিতে, তোমাদের দাদাভাই আর ছেলের জন্য লাড্ডু নিলাম, আর আমার জন্য একখানা গজা নিয়ে নিলাম, আর মৌচাক যে মিষ্টিটা সেই মিষ্টি পিসিবাড়ির জন্য নিয়ে নিলাম। এমনও দিন গেছে যখন নতুন নতুন বিয়ে করেছিলাম না, তখন তো মনটা বাপের বাড়িতেই পড়ে থাকতো। চেনা মানুষগুলোও না অচেনা ব্যবহার করতো। চেনা মানুষ বলবো কেন, নিজের বাড়ির লোকই অচেনা ব্যবহার করতো। আসতাম দূর দূর করে তাড়িয়ে দিত। প্রায় এরকম করতে করতে একটা বছর গড়িয়ে গেছিল। মানে শুধু বলতে পারো অপমানিত, লজ্জিত হয়েছি। কিন্তু কি করব, ছোটবেলার থেকে যেই বাড়িটায় বড় হয়েছি সেইটার জন্য তো মায়া থাকে। দূর দূর করে তাড়িয়ে দিলে তাও কিন্তু মাসের মধ্যে একবার হলেও আসতাম, বাইরের দিয়ে ঘুরে চলে যেতাম। তো যেহেতু অনেকটা রাস্তা যাচ্ছি আর হাওয়া লাগছে, মানে আমার থেকে থেকে না কাশি হচ্ছে।
মানুষকে শরীরে ক্ষত করলে বা শরীরে কোথাও ব্যথা দিলে সেটা হয়তো মলম লাগালে সেরে যায়, কিন্তু মনের ভেতরে ক্ষত, অপমান, লাঞ্ছনা, অপবাদ, এই সমস্ত জিনিসগুলো যখন দেয় না, মানুষ দিতে থাকে না, তখন না মানসিকভাবে পুরো ভেঙে যায়। তো এই দেখো হালিশহর স্কুল আর হালিশহরে রামপ্রসাদ ঘাট, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যা কিছু ক্যামেরা বন্দি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, কিন্তু সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবেই না। তো দেখো হালিশহর গেট পার করে গেলাম, আমরা কিন্তু নৈহাটিতে ঢুকে গেছি। তো নৈহাটিতে কিন্তু কালী পুজো বিখ্যাত। নৈহাটির বড় মা কিন্তু খুব জাগ্রত, যদিও বা আমাদের হাতে সময় নেই বা সেই ভেবে আমরা আসিও নি, তবে একদিন অবশ্যই আসব। তো বাদিকে চলে গেল, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। তো আশেপাশে কিরকম নৈহাটি স্টেশনটা দেখ প্রচুর আসতাম ছেলের জামা কাপড় কিনতে, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কিনতে, এমনকি বিছানার চাদর বলো, বালিশের রোয়ার, সমস্ত কিছু কিনতে প্রায় আসতাম এখানে। বিশেষ করে আসতাম চৈত্র মাসের সেলে। তো বাঁদিকে যে ফ্যাক্টরিটা দেখছো, এই ফ্যাক্টরিতে কিন্তু আমার শ্বশুরমশাই কাজ করতো, নিকো। তো আমরা কিন্তু শ্যামনগরে ঢুকে গেছি। যতটা শ্যামনগরের দিকে কাছে এগিয়ে আসছি না, ততটা কষ্টটা বলতে পারো অনেকটা বেড়ে যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে, এইদিকে হচ্ছে গোলঘর হসপিটাল, মানে জগদ্দল হসপিটাল। ছেলেকে নিয়ে প্রায়ই আসতাম। ছেলে দুদিন পর পর ঠান্ডা লেগে যেত, এমনকি আমার ঠান্ডা লাগা, তোমাদের দাদাভাইয়ের কোনো প্রবলেম হলে এখানেই আসতাম। তো এখন আমরা সোজা ঢুকে যাচ্ছি হচ্ছে শ্যামনগরে, মানে শ্যামনগরে চলেই এসেছি। একটা ছেড়ে যাওয়ার যে ব্যথা, যন্ত্রণাটা, সেটা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না, তবে যাদের সাথে এরকম হয় তারা অবশ্যই সেই জিনিসটা বুঝবে। তবে এই আশা নিয়ে সামনে এগোচ্ছি যে ভবিষ্যতে যখন বাড়ি করব, অবশ্যই শ্যামনগরেই এসে বাড়িটা করব। তো এটা হচ্ছে শ্যামনগরের 24 নম্বর রেল গেট। এখান থেকে কত গেছি এসছি, আর এইটা ঢুকছে হচ্ছে পুরো শ্যামনগর বাজারের সামনে। আমি তোমাদের সবসময় বলি না, যা কিছু হয় তার পিছনে কোনো কিছু কারণ থাকে। তো আমরাও এপার থেকে ওপারে গেছি, হয়তো কোনো কিছু বিধাতার লেখা আছে বা কোনো কিছু কারণ আছে যার জন্য আমরা এপার থেকে ওপারে চলে গেলাম। কারণ যখন আমরা গেছিলাম তখন পুরো লকডাউন ছিল, আর লকডাউনের সময় মানুষের কী অবস্থা হয়েছিল সেটা তো মোটামুটি সবাই জানো। তো লকডাউনটা যদি না হতো তাহলে হয়তো আমরা এখান থেকে ওখানে যেতামও না।
আমরা যখন আমাদের বাড়িটা হারালাম তারপরেই কিন্তু লকডাউন হয়ে গেছিল। আর লকডাউনের সময় আমি কিন্তু তখন ভাড়া বাড়িতেই ছিলাম। তো ছেলেকে নিয়ে একা একা থাকা অনেকটা আমার কষ্টকর ছিল, যেহেতু একটা যৌথ পরিবার থেকে আমি 12 বছর ছিলাম, সেইখানে গিয়ে ছেলেকে নিয়ে একা থাকা অনেকটাই কষ্টকর হয়ে গেছিল। আর তখন যা করোনার পরিস্থিতি ছিল, তখন তো মানে আশাই ছিল না যে ভবিষ্যতে কোনোদিনও আমরা এরকম মাস্ক ছাড়া এত স্বাধীনভাবে ঘুরতে পারবো। তো ওই চিন্তা ভাবনা করে ভগবানের ইচ্ছেতে এপার থেকে ওপার হয়ে গেলাম। কিন্তু তারপরেই তো সব আস্তে ধীরে খুলে গেল। ছেলে স্কুলটাও তখনও চেঞ্জ করেছিলাম না, এখানেই যাতায়াত করতাম। তারপরে তোমাদের দাদাভাইও এখান থেকে কাজ ছেড়ে দিল, ছেলেও স্কুল ছেড়ে দিল, আর এপারের পাটি পুরো ঝুঁকে গেল বলতে পারো। এপারে আর আশাই হয় না, কারণ আসলে কষ্ট ছাড়া আর কিছু পাই না এখন। আর যারা চেনা মানুষ ছিল তারা তো পুরো অচেনাই ব্যবহার করে, তারা তো চেনেই না। তো যাই হোক, তাই বলে সবাই খারাপ সেটা একদমই বলবো না। তো ভালো মানুষও অনেকে আছে যারা আমাকে কিন্তু যেতে বলে, কিন্তু ওই যে সময়ের বড্ড অভাব, সময়ের অভাবের জন্যই তো কোথাও যাওয়া হয় না। তো আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। আর এটা হচ্ছে ইছা। এই ইছাপুরেও কিন্তু একটা ব্লগার দিদিভাই থাকে। তোমরা কি গেস করতে পারছো নামটা? আমি বলে দিচ্ছি, এম ব্লগের মামনি। তো এটা হচ্ছে ডান দিকেরটা রাইফেল ফ্যাক্টরি। আর মামনির বাড়ি যতদূর সম্ভব এইখানেই কাছে কোথাও, মানে এখান থেকে খুব কাছে না হলেও ও ইছাপুরের মধ্যেই থাকে। তো মামনি তো ভিডিওটা অবশ্যই দেখবে, তো তোমার নামটা নিয়ে নিলাম, এম ব্লগ মামনি। অবশ্যই তোমরা ওর চ্যানেলে গিয়ে ভিজিট করো। দেখতে দেখতে কিন্তু প্রায় 2.5 ঘন্টা গাড়িতে বসে আমরা চলে এসেছি, কিন্তু এখনো 1.5 ঘন্টা কিন্তু বাকি রয়েছে। আমার বাপের বাড়ির দিকে যত আত্মীয় স্বজন সব কিন্তু এই লাইনেই থাকে বলতে পারো, মানে এখান থেকে সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইছাপুর, মানে শ্যামনগর লাইনের ব্যারাকপুর ইছাপুর রাইফেল। এটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরি। আমরা নাই করে 3-4 বছর আগে এসেছি, এই রাস্তাটা দিয়ে 3-4 বছর আগে এসেছি। মানে লকডাউন ছিল, আমরা তো লকডাউনের সময় ওভার হয়ে গেছিলাম প্রায় 3-4 বছর। তো চলো দেখতে থাকো। এবার আমরা চলে এসেছি ব্যারাকপুর ভুসিপাড়ার থেকে। আমরা এখন রেলগেট ক্রস করে এবার সোজা রাস্তা ধরে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের যেতেই হবে। তো প্রথমে বুঝতে পারিনি যে এতটা দূর। রেলগেটটা খোলা ছিল, তাই একটু তোমাদের সাথেও আমি শেয়ার। আমাদের আর 15 মিনিট মতো বাকি বাড়িতে পৌঁছাবো, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু একটা অজানা জায়গা প্রথমবার আসছি, তাই সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগছে। তো প্রায় চলেই এসেছি। তো মিষ্টি তো নেওয়া হয়ে গেছিলো। তো এবার আমরা একটু ঠিকানাটা জিজ্ঞাসা করছি যে কোথায়। এবার কিছুটা যাচ্ছি, আবার গিয়ে জিজ্ঞাসা করছি। ওই যে আগেই বললাম, আমরা যেহেতু একদম প্রথম আসছি, ওর জন্য আমরা জানি না। তো চলে এসেছি পিসি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এসে সবে বসেছি, আর পেছন দিয়ে খাটে পুরো গিফটে ভর্তি। তো পৈতেটা হয়ে গেছে, আমি একদম লাস্টে পৌঁছেছি, বলতে পারো 4টের সময় পৌঁছেছি। তো গিফট দেওয়া কমপ্লিট, সাথে সাথেই গিয়ে খেতে বসে পড়েছি। তো অনেক কিছু ছিল, নানপুরি, চানা মশলা, আলুর দম, ভাত, তার সাথে রয়েছে পোলাও, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা। তো সব কিছুই একটু একটু করে নিয়ে খাওয়াটা পুরো কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমার অনেক পিসিরা এসেছিল, তাদের সাথে জমিয়ে গল্প করেছি। একটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটা বড় কথা না, একটা যে আনন্দ সবাই মিলে একসাথে হওয়া, এইটাই কিন্তু সবথেকে বড় ম্যাটার করে, যা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছে। কারণ আগে যখন একটা অনুষ্ঠান হতো তখন কিন্তু আমাদের নেমন্তন্ন করা হতো প্রায় 3-4 দিন আগের থেকে। আর এখন যদিও বা কোনো অনুষ্ঠান হয়, হয়তো গোনাগুনতি কাউকে বলা হয়, বা সেই দিনটাই শুধু বলা হয়। তো যুগ পাল্টেছে, সব মানুষের চিন্তা ভাবনা পাল্টেছে, বা বলতে পারো এখন জিনিসপত্রের দামও অনেক। এখন মানুষে অতটা খরচা অ্যাফোর্ড করতে পারে না।
তাও আজকের দিনটা শরীর খারাপ নিয়ে এসেও কিন্তু আমার দিনটা বৃথা যায়নি, কারণ যোগ্য সম্মান দিয়ে আমার পিসি যে আমাকে, তোমাদের দাদাভাইকে, ছেলেকে নেমন্তন্ন করেছে, এটাই আমার কাছে অনেক। তো এখন কিন্তু রাত্রির 12টা, তো সেই দিন না, এটা পরের দিনের ভিডিও, সেদিন আর আসতে পারিনি। তো পরের দিন দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এই ফাঁকা রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। আসতে পুরো 5 ঘন্টা সময় লেগেছে। 5 ঘন্টা জার্নিংয়ে প্রায় 2-3 কাপ চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখনও কিন্তু আধা ঘন্টা মতো রাস্তা বাকি আছে বাড়িতে যেতে। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর পিসি কিন্তু অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, সেগুলো গুছিয়ে রাখা ছিল, সেগুলোই দেখো নিয়ে এসেছি। তো আনার তো একদমই ইচ্ছে ছিল না, যেহেতু ওই যে গাড়িটা নিয়ে গেছিলাম, তাই পিসি কিন্তু ভোরে ভোরে সব পাঠিয়ে দিয়েছে। তো কি কি পাঠিয়ে দিয়েছে চলো তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। ভাত, পোলাও, পনিরের তরকারি, এঁচোড় আর ডাল, যাতে মেয়েটার কষ্ট করে রাত্রিবেলা গিয়ে রান্না না করতে হয়। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো করে দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক করবে, কমেন্ট করবে, অনেক বেশি করে শেয়ার করবে, যাতে আমার পরিবারটা আরও একটু বড় হয়ে যায়। তো হ্যাঁ, আজকে কিন্তু আমার 8K সাবস্ক্রাইবার পুরো পূর্ণ হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারে আজকে 8000 জন হয়ে গেছে। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।